আসসালামু আলাইকুম। আজ থেকে 7-8 মাস আগে আমেরিকা থেকে একটা ফোন আসতো আমার হোয়াটসঅ্যাপে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই জানে, প্রায় লোকই জানে, কারণ আমার এই নাম্বারটা প্রায় 26 থেকে 28 বছর পুরনো। সালমান শাহ আমাকে গিফট করছিল এই গ্রামীণ নাম্বারটা, যার জন্য আমি চেঞ্জ করি নাই। অনেকেই জানে এটা, ওই অঙ্কেতেই উনি পাইছিলেন আর কি, যার কথা বলতেছি। আমেরিকা থেকে ফোন করে আমাকে হোয়াটসঅ্যাপে, আমি চিনি না ওনাকে। ফোন করে, ভাই আপনার ভিডিও দেখি, ভালো লাগে, আপনি এনসিপি কে খুব সাপোর্ট করেন, ডক্টর ইউনূস স্যারকে খুব সাপোর্ট করেন, খুব ভালো লাগে। এই ছিল প্রথম কথাবার্তা। আবার কয়েকদিন পর ফোন করলো, আমার সাথে এনসিপির কারোর সাথে যোগাযোগ আছে কিনা, বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যোগাযোগ আছে কিনা, এরকম জানতে চায় উনি। তখন আমার ভিতরে সন্দেহ জাগলো যে উনি তো কোনো সহজ লোক না, ওনার কোনো একটা টার্গেট আছে। তখন আমি বিটলামি কইরা, মজা কইরা বললাম যে দেখেন, আমার সাথে তো যোগাযোগ নাই, যোগাযোগ আছে স্বপন চৌধুরীর সাথে। মানে স্বপন চৌধুরীকে আপনারা চিনেন, ইউরো ব্লগ একটা ইউটিউব চ্যানেল আছে ওনার। স্বপন চৌধুরী সুইডেনে থাকে। আমি তার কথা বললাম যে স্বপন চৌধুরীর সাথে ইউনূস স্যারের যোগাযোগ আছে, এনসিপির যোগাযোগ আছে, আমার সাথে নাই। আর ওই স্বপন চৌধুরী আমার বস। মানে আমি না টার্ন করাই দিলাম ওর দিকে যে ওনার সাথে যেন যোগাযোগ করে। তা আমারে বলে, ওনার নাম্বার দিতে পারবেন? আমি হ্যাঁ দিতে পারুম। আমি দিয়ে দিছি, কিন্তু নাম্বার দিয়ে সঙ্গে সঙ্গে আমি স্বপন চৌধুরীকে ফোন করে বললাম যে এরকম এরকম একটা ফোন আসবে, ব্যাপারটা কি জানার চেষ্টা করবেন। আর আমি কিন্তু চাপা মারছি যে আপনার সাথে ইউনূস স্যারের যোগাযোগ আছে, এনসিপির সাথে যোগাযোগ আছে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর সাথে আপনার প্রায় ডেইলি কথা হয়, এরকম চাপা মারছি আমি। আপনি ওর ভিতরের কথাটা জানবেন। যাই হোক, কয়েকদিন পর আমার ওই বন্ধু, সিনিয়র ফ্রেন্ড, আমি তাকে আপনি কইরা বলি স্বপনকে, আর সে আমাকে তুমি কইরা বলে। এর পিছনে ব্যাকগ্রাউন্ড কি জানেন? যখন ফিল্মে আমি আসি, আমি যখন 4 নম্বর সহকারী পরিচালক, সে তখন 1 নম্বর সহকারী পরিচালক, মানে প্রধান সহকারী পরিচালক। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। এর জন্য আমি তাকে আপনি কইরা বলি, তখন থেকে আজও। উনি আমাকে তুমি কইরা বলে। তা আমাকে ফোন কইরা বলতেছে, আফসারি, তার সঙ্গে আমার কথা হয় টেলিফোনে, সে আমাকে ফোন দিছে, কিন্তু সে তো আমাকে কিছু বলে না, বলে যে আমি সুইডেন আসতে চাই, সরাসরি আপনার সাথে কথা বলুন। আমি তো কোন কি আপনি, সর্বনাশ, সে আমেরিকা থেকে সুইডেন আসবে? আমার বন্ধু স্বপন চৌধুরী তখন আমার কাছে পরামর্শ চাইলো, আমি কি করুম। সে আমেরিকা থেকে সুইডেন আসতে চায় 2 দিনের মধ্যে। আমি বললাম যে আপনি রাজি হয়ে যান, দেখেন না আসে কিনা, আমার মনে হয় আসবে না। ঠিকই সে চলে আসছে 1 সপ্তাহের মধ্যে, এবং স্বপন চৌধুরীর সাথে বৈঠক করছে। ওই বৈঠকটা কেমন হয়েছে জানেন? উনি আমেরিকা থেকে আসছে, একটা হোটেলে উঠছে, বৈঠক করছে, পরের দিন আবার আমেরিকায় চলে গেছে। আমার বন্ধু যখন আমাকে জানাইলো এই কেস, আমি তো ভাই এটা তো মোটা দাগের কেস রে ভাই, অনেক টাকা পয়সার মালিক, তার উদ্দেশ্য কি? আমার বন্ধু আমাকে ফোনে জানায় যে আফসারি, তার উদ্দেশ্য তো বিশাল। আমি কি উদ্দেশ্য? কয় ও জানি কি করতে চায়, এত কাগজপত্র নিয়ে আইছে, সব টাইপ করা। আমি বললাম যে ভাই ও কোনো এজেন্সির লোক হবে। কয় হ্যাঁ, এটা কনফার্ম, আমি এই দেশে কিছু একটা করতে চাই, এবং ইয়াং জেনারেশনকে নিয়ে তার একটা কোনো উদ্দেশ্য আছে, এবং ডক্টর ইউনূস স্যারের সঙ্গে তাকে মিটিং করায় দিতে বলতেছে। তখন সে স্বপন বলছে, দেখেন এই ব্যাপারটা ঢাকা যায় আলাপ করতে হবে আফসারির সাথে, আপনিও ঢাকায় চলেন, আমিও ঢাকায় যাই, এটা বইলা বিদায় করছি। তারপরে জানেন ওই লোক আমার সাথে যোগাযোগ শুরু করলো, আমাকে বলে যে আমি ঢাকায় আসতেছি। আমি বলি না, আপনাকে টেলিফোনে বলেন, যে না আমি ঢাকায় সামনাসামনি কথা বলবো। আমি যতই উনারে পেঁচাই যে টেলিফোনে বলেন, উনি বলে না, কারণ আমি যদি কোনো কিছু রেকর্ড করি উনি ঢাকায় আসবেই। যাই হোক, আর ঢাকায় আসা হয় নাই উনার, কারণ আমি রাজি হই নাই, ব্লক করে দিছি, এবং স্বপন সাহেবকে বলছি যে আপনিও ব্লক করে দেন। নিশ্চয়ই সে আমেরিকান কোন এজেন্সি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, মনে করছে যে আয় হায়
এই লোকের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ আছে। ফিল্ম ডাইরেক্টর বুঝিনি তো, দেখেন বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এর মধ্যে ফিল্ম ডাইরেক্টর কয়জন? 600 থেকে 650 মানুষ ফিল্ম ডাইরেক্টর। এর মধ্যে আমি একজন, স্বপন সাহেব একজন। এই জন্য আমাদেরকে কিছু লোক চিনে। অনেকে বিশ্বাস করে যে ওই ডিপ স্টেটের সাথে আমার যোগাযোগ আছে, যার জন্য ওই ধরনের লোকরা যোগাযোগ করে। ভাই অনেক টাকার মালিক, বোঝেন না? কথা বলার জন্য আমেরিকা থেকে সুইডেন চলে আসছে, ঢাকায় চলে আসতে চায়, শুধু কথা বলে আবার পরদিন চলে যাবে। তার মানে কি কত টাকার মালিক এবং কারা এর পিছনে, এটা বুঝতে হবে, এইটুক জ্ঞান থাকতে হবে। এই কথাগুলা কেন বললাম? ইলিয়াস কাঞ্চনের জন্য। হ্যাঁ, নায়ক ইলিয়াস কাঞ্চন আমার ছবির হিরো। হ্যাঁ, আমার দুর্জয় আর মৃত্যুর মুখে, এই দুইটা ছবির নায়ক ছিল সে। আবার এমন না যে লেখাপড়া জানা লোক না। হ্যাঁ ভাই, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, জ্ঞানী লোক। তারপরও কিভাবে এই চক্করে পইরা গেল? আপনারা এর মধ্যে যাই না গেছেন, এনায়েত করিম চৌধুরী একজন আছেন, আমেরিকা থেকে আসছে। ওনার ডাইন হাত, ওই যে উনি একটা দল করছে না, এই যে 25শে ফেব্রুয়ারিতে দলের নাম কি ছিল? জনতা পার্টি বাংলাদেশ। হ্যাঁ, আর স্লোগান ছিল গর্ব আমরা ইনসাফের দেশ। জনতা পার্টি বাংলাদেশ, গর্ব আমরা ইনসাফের দেশ। এইটা কোনো ইনসাফ হইল কাঞ্চন ভাই? আরে ভাই, আপনি কিভাবে এর মধ্যে ফাইসা গেলেন? যাই না শুনেই ফাঁসলেন কিনা? টাকার লোভ তো ভাই আমরাও পাই, আমাদেরকেও দেখাইছে। হ্যাঁ, টাকার লোভ দেখাইছে ভাই, কিন্তু আমরা ওই লোভে যাই নাই ভাই, যাই নাই। কেউ নিতে পারবে না পৃথিবীর। কারণ কি জানেন? আমি যে আমার দেশকে ভালোবাসি এই জন্য না, না, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি। আমার দায়িত্ব আমার সংসার চালানো। এই দায়িত্ব থেকেই ভাই ওইসব লোভে যাই না, বেপথে যাই না। বেপথে গেলে অনেক কিছু করতে পারতাম। এই যে গত সরকারের আমলে যদি ছবি বানাইতাম, সরকারি টাকায় ছবি বানাইতে পারতাম না? অবশ্যই পারতাম। বহু নায়িকা পিছে পিছে ঘুরছে, ওদের সঙ্গে মন্ত্রী মিনিস্টার লেভেলের লোকজনের সম্পর্ক ছিল। 70 লাখ 80 লাখ টাকা নিয়ে ঘুরছে পিছে পিছে। এই যে আব্দুল্লাহ জহির বাবু রাইটার, ও নিজে সাক্ষী। কোনদিন কেউ রাজি করাইতে পারে নাই ভাই, রাজি করাইতে পারে নাই। এবং এই 5ই আগস্টের পরেও কিন্তু অফার পাইছি ভাই যে টাকা দিয়ে ছবি বানান। আমি না ভাই, না। কেন না? এই জন্য না, আমি ওই ছবিটা বানাইতে গেলেই বলবে এই যে এতদিন বর্তমান সরকারের চামচামি কইরা তারপরে এই টাকা নিছে, এই কাজ বাগাইছে, এইটাই তো বলবে ভাই, বলবে না? আমিই তো বলি ইউটিউবে আইসা, আমি সমালোচনা করি না। তাহলে আমার সমালোচনা কেন আপনি করতে পারবেন না? নিশ্চয়ই করতে পারবেন। কাঞ্চন সাহেব, আপনি বেপথে চলে গেছেন। এই এনায়েত কিন্তু গোয়েন্দা জালে আটকা পড়ছে ভাই। সাব্বাসী জানাইতে চাই, ধন্যবাদ জানাইতে চাই আমাদের দেশের গোয়েন্দা বাহিনীকে। এই এনায়েত 150 কোটি টাকার একটা মামলা রফা দফা করছে এই দুদুকের সাথে বৈশা, এরকমও শোনা যাইতেছিল। সোনাগাঁও হোটেলে থাকে, আবার এদিকে গুলশানের একটা ফ্ল্যাট দিছে, এখানে থাকে এবং বিভিন্ন এম্বাসিতে যায়। এমনও শোনা যাচ্ছে জিএম কাদেরের সঙ্গে তার যোগাযোগ আছে এবং তার উদ্দেশ্য ছিল এই সরকারের পতন। এই উদ্দেশ্যে সে নামছে টাকার বস্তা নিয়ে। এবং এই যে কাঞ্চন সাহেবের দলের পিছনে মাসে 3.5 লক্ষ টাকা খরচ করত, এই কথাও গোয়েন্দার কাছে সে স্বীকার গেছে। এই দলে খরচ কি ভাই? আপনার দলে কে আছে? কি খরচ করেন? কোথায় অফিস নিছেন? এই দল থেকে কি করবেন? কি ইনসাফ দিবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি তো ফাইসা গেলেন কাঞ্চন ভাই। অবশ্য উনি এখন বর্তমানে বাংলাদেশে নাই, উনি চলে গেছেন লন্ডনে। ওইখানেই হয়তো থাইকা যাবে, কারণ এই গোয়েন্দা কাহিনীতে উনি জড়াইয়া গেছে। আর টোটালটাই ভাই ওই পার্শ্ববর্তী দেশের থেকে হয়েছে এবং ওনারা কোন একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছিল। এরকম ছোট ছোট আরো অনেকগুলো দল আছে ভাই, এদের কোন একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে। সবাই গোয়েন্দা জালে আটকা পড়বেন। আপনারা ভাইবেন না যে আপনারা কে কি করতেছেন গোয়েন্দা নজরে নাই, সবাই নজরে আছেন, হয়তো কিছু বলে না। কেন বলে না? সময়ের অপেক্ষায় আছে। হ্যাঁ ভাই, সময়টা তো ভালো না, কারণ ডক্টর ইউনূস স্যার তো ওরকম হইতে পারবে না যে ধরো জেলে ঢুকাও মারো। ডক্টর ইউনূস স্যার তো ওই পথে হাঁটতেছে না যে ধরো আর জেলে ভরো। ভাই জেলখানায় জায়গা হবে, নতুন জেল বানাইতে হবে। ভবিষ্যতে যে অবস্থা আসতেছে না, নতুন জেলখানার দরকার হবে। আর ওই জেলখানা বানাবার কাজে এখনই হাত দিয়ে দেন ভাই, ভবিষ্যৎ খুব গুরুতর। আমিও যাইতে পারি জেলে, ঠিক নাই। কারণ কি জানেন, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে নীলুফার রহমান চৌধুরী বোধ ওনার নাম,
নাকি নীলুফার চৌধুরী মনি, হ্যাঁ নীলুফার চৌধুরী মনি, উনি একটা কথা বলছে যেটা শুনা মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে হ্যাঁ ভাই জেলে তো যাইতেই হবে। নীলুফার চৌধুরী মনি উনি বিএনপির একজন নেত্রী এবং এমপিও ছিলেন একটা টাইমে। যাই হোক, ওনাকে চিনি আমি সেদিন থেকে যেদিন উনি দাবরানি দিতে চাইছিল, একটা টক শোতে এসে বলছিল একটা দাবরানি দিলেই তো এরা মাঠে থাকবে না। তখন পাশের থেকে জানি কে বলছিল যে তাইলে ওই বালুর ট্রাক যখন দিছিল আপনার নেত্রীর বাড়ির সামনে, তখন কেন দাবরানি দিলেন না? বা জেল থেকে বাইর করে ওনার চিকিৎসা করাইবার জন্য তখন কেন দাবরানি দিলেন না? উনি বলতে চাইছিলেন ওই টক শোতে একটা দাবরানি দিলে এনসিবির পোলাপান কই যাইব খবরই থাকবে না, ওইটা বইলে একবার ভাইরাল হয়েছিল। যাই হোক, আবার উনি একটা নতুন বয়ান নিয়ে আসছে, যার জন্য বললাম নতুন জেলখানা বানাইতে হবে, সবকিছু উল্টে যাবে। আব্রাহাম ফারাদকে আপনাদের মনে আছে? আব্রাহাম ফারাদ 5 বছর আগে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল আপনাদের কি মনে আছে? করিডোরের সেই ভিডিওগুলো একবার চিন্তা করেন। ছাত্রলীগের পোলাপান তাকে তার রুম থেকে ধইরা নিয়ে যাইতেছে, তার কিছুক্ষণ পর তাকে ল্যাবের মধ্যে পেঁচায়া বাইরে নিয়ে আসছে, আবার বাইরে ডাক্তার আইসা দেখতেছে। তখন ভোরের দিকে ডাক্তার ঘোষণা করলো উনি মৃত। ডাক্তার যখন ঘোষণা করলো উনি মৃত, সবাই তাকে ওই সিঁড়ির কাছে ফালাই দিয়া চলে গেল। ওই টাইমে এটা এতটা ভাইরাল হয়েছিল যে আওয়ামী লীগ বাধ্য হয়েছিল ওদেরকে আইনের হাতে তুইলা দিতে। ওইখানে যারা ধরা পড়লো 20-25 জনের মতো, বা আরো কমও হইতে পারে বেশি হইতে পারে, ওদের মধ্যে অনেক নেতাকেই কিন্তু বহিষ্কার করছিল আওয়ামী লীগ তৎকালীন। যেভাবে এখন বহিষ্কার করে না, ওই বহিষ্কার তখনও করছিল। ওরা কিন্তু এখন ফাঁসির আসামি, হ্যাঁ ওদের বিচার শেষের দিকে। আর ওরা কারা? ছাত্রলীগ। এটা প্রমাণ হয়ে গেছে। প্রমাণের পরও যদি কেউ আইসা টকশোতে দাবি করে যে না ওরা ছাত্রলীগ না, কেউ যদি দাবি করে যে আব্রাহাম ফারাদকে মারছে ছাত্র শিবির, ছাত্রলীগ না, তাহলে কেমন লাগে ভাই? দেখেন কি কথাটা বলছে যে ছাত্রলীগ না ছাত্র শিবির। দেখছেন কিভাবে বাঁচাইতে চাইতেছে ছাত্রলীগকে। এখনই ছাত্র শিবিরকে, আব্রাহাম ফারাদের দায়টা ছাত্র শিবিরকে দিয়ে দিছে, যার জন্য ছাত্র শিবির বলছে যে আপনি এটার জন্য ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, এই যে নীলুফার চৌধুরী মনিকে বলছে যে ক্ষমা চান, নাইলে আমরা আইনের আশ্রয় নিব। নীলুফার চৌধুরী মনি কেন কথাটা বলছে এটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এখানে একটা ল্যাংড়া লজিক আছে, ল্যাংড়া লজিক। সেই লজিকটা কি জানেন? এই আব্রাহাম ফারাদকে যারা হত্যা করছিল তাদের উকিল ছিল শিশির মনির। এটা এই মনি বলছে, এই নীলুফার চৌধুরী মনি। শিশির মনির যদি উনাদের উকিল হয়ে থাকে, শিশির মনির কে? উনি তো শিবিরের। এটা কিন্তু আমরা আগে জানতাম না, এখন জানি। শিবিরের একজন আইনের লোক হয়ে যদি আব্রাহাম ফারাদের আসামিদেরকে বাঁচাইবার চেষ্টা করে, ওই অঙ্কেতে উনি ওই কথাটা বলছে, বুঝছেন? কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে, উকিলরা সব রকমই মামলা নেয়। উনি ছাত্র শিবির হইয়া আপনাদের নেতার মামলা নেয় নাই, তারেক রহমান সাহেবের মামলা লড়ে নাই, বেগম খালেদা জিয়ার পক্ষের মামলা উনি হাতে নেয় নাই, নিষে তো। ওনারা সব রকমই মামলা হাতে না, ওইটা আপনাকে বুঝতে হবে। ওইটাই একজন উকিলের কাজ। আর বাকিটা উনি নিশ্চয়ই মিডিয়ার সামনে তুলে ধরবে। নীলুফার চৌধুরী মনি, আপনি যে কথাটা বলছেন এই কথাটা কিন্তু ভয়াবহ। আপনি এখনই ছাত্রলীগকে যে সার্টিফিকেটটা দিয়ে দিলেন আর ছাত্র শিবিরকে যে দায়টা চাপায় দিলেন, ধরেন আপনারা ক্ষমতায় আসছেন, তাহলে কি আপনারা সেই আগের সরকারের মতো ছাত্র শিবিরকে ধ্বংস করে দিবেন? হ্যাঁ, পারবেন? পারবেন না, পারবেন না। দেখেন গোয়েন্দা জালে আটকা পড়ছিল 5 থেকে 6 জন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ ইসলাম, এরা। বাকিদের ধরতে পারছে? ধরতে পারে নাই। কারা ধরতে পারে না এটা আপনার মাথায় রাখতে হবে। ভারতের গোয়েন্দারা ধরতে পারে নাই, তৎকালীন বাংলাদেশের গোয়েন্দারা ধরতে পারে নাই, পুলিশ, র্যাব, আর্মি সবাই তো ফেল। কোন গোয়েন্দাই খুঁজে বাইর করতে পারে নাই কে কোথায় আছে, কে কোথায় ঘুমাইতেছে। কিভাবে পতন ঘটাই দিল 5ই আগস্টে, বুঝতে পারছেন? কারা হারলো? রর এজেন্টরা হাইরা গেল বাংলাদেশে এই ছাত্র শিবিরের কাছে। ওইটা মাথায় রাখলেই হবে, বেশি কথা বলবো না। আপনি যে ল্যাংড়া যুক্তিটা দিছেন, ওই ল্যাংড়া যুক্তিটার জবাব নিশ্চয়ই শিশির মনির সাহেব দিয়ে দিবে। দেখেন, ভিডিওটা শেষ করার আগে তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দিতে চাই। হঠাৎ ভাবতে পারেন ভাই এত কথার পর ধন্যবাদ কেন? ধন্যবাদটা এই জন্য যে উনি একটা ঘোষণা দিয়েছেন,
নির্বাচনের আগে যারা নমিনেশন চায়, যারা এমপি হইতে চায়, 70% এমপি কে ওনারা নমিনেশন দিয়ে দিবে তফসিল ঘোষণার আগে। হ্যাঁ, নির্বাচনের তফসিল ঘোষণার আগে ওনারা জানায় দিবে 70% ওনাদের এমপি কে কে হবে। যে কাজটা আরো 6 মাস আগে জামাতে ইসলাম কইরা ফালাইছে, এই কাজটা আপনারা অনেক দেরিতে হইলেও শুরু করছেন, এই জন্যই ধন্যবাদটা দিলাম। কিন্তু আমি মনে করি 70% না, 100% দিয়া দেন তফসিলের আগে। কেন বললাম কথাটা? তারেক রহমান সাহেব, আপনি একটু চিন্তা করে দেখবেন আমার কথায় যুক্তি আছে কিনা। এখন যদি পুরোপুরি জানায় দেন যে আমাদের কে কে এমপি হবে, কে কে নমিনেশন পাবে, তাহলে হবে কি জানেন? মনে করেন আমার এলাকা থেকে একজন দাঁড়াবে, সে বিএনপির, কিন্তু ওই এলাকায় তো আরো 9 জন 10 জন দাঁড়ায় রয়েছে। ওদের রিয়াকশনটা কি হবে, ওরা মাইনা নিবে কিনা আপনি এখনই বুঝতে পারবেন। আর যদি তফসিল ঘোষণার পরে দেন, ওই টাইমে যদি ওদের রিয়াকশন হয়, ওই যে যাকে আপনি নমিনেশন দিলেন আর যারা নমিনেশন পাইল না, তারা যদি হামলা করে এদের উপরে, ওই টাইমে এই নির্বাচন কমিশনার বলবে দেশের অবস্থা ভালো না, নির্বাচন বন্ধ করলাম। আর এই দায়টা আপনাদের উপরে চাপায় দিবে। যার জন্য বললাম, যা দিবার এখনই দিয়া দেন। মারামারি কাটাকাটি যা কিছু হবার হইয়া এখনই আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব হবে, এটা তো কোনো ভুল নাই ভাই, ভুল নাই। দেখেন না, ওই যে একজনকে দাওয়াত দেয়নি দেখা এতিমদের খাবার, মাদ্রাসার খাবার যায় ফালাই দিছে, খায় ফালাইছে জোর কইরা। আবার গত পরশুদিন ওই যে নরসিংদীতে আর কোথায় জানি নিজেরা ভাই 2 জন পৃথিবী থেকে বিদায় হয়েছে। ওই ঘটনাগুলা যা ঘটার এখনই ঘটা যাক, নির্বাচনের আগে। নির্বাচনে এখনো 5-6 মাস দেরি আছে, কিন্তু নির্বাচনের 2 মাস আগে যদি এরকম পৃথিবী থেকে বিদায় নিতে হয়, তখন কিন্তু ইউনূস সরকার সুযোগ নিয়ে নিতে পারে যে আমি কিভাবে নির্বাচন দিব, দেশের কি অবস্থা। তখন কিন্তু জনগণ আপনাদেরকেই দোষ দিবে না। এই জন্যই বললাম, যা করার এখনই কইরা ফেলান। ভিডিওটা আর বড় করলাম না। সবার জন্য সবাই দোয়া করবেন, দেশের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।